আচ্ছা, অবস্থার পরিবর্তন। আমরা জানি পদার্থের মূলত তিনটি অবস্থা: কঠিন, তরল, গ্যাসীয়। এবার যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করা হয় তাহলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর ঘটে। একইভাবে যদি তাপ নিষ্কাশন করা হয় গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তর সম্ভব। এই তাপ প্রয়োগ বা নিষ্কাশনে একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় যে রূপান্তর, একেই বলা হচ্ছে অবস্থার পরিবর্তন। তাহলে অবস্থার পরিবর্তনকে একটি ছবির সাহায্যে দেখানো আছে। কঠিন, তরল, গ্যাসীয়। কঠিনকে প্লাস তাপ বা তাপ প্রয়োগ করলে হয়ে যাচ্ছে তরল, তরলকে প্লাস তাপ বা তাপ প্রয়োগ করলে হচ্ছে গ্যাসীয় অবস্থা। কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তরকে বলা হচ্ছে গলন, তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে বলা হচ্ছে বাষ্পীভবন। এবার তাপ যদি নিষ্কাশন করিস, গ্যাসীয় অবস্থা থেকে তাপ যদি নিষ্কাশন করা হয়, মাইনাস তাপ মানে তাপটা নিষ্কাশন করে নেওয়া হচ্ছে, তখন হয়ে যাচ্ছে গ্যাসীয় থেকে তরল অবস্থায়, যাকে বলা হচ্ছে ঘনীভবন। একইভাবে তরল থেকে যদি তাপ নিষ্কাশন করিস তখন হয়ে যাবে কি কঠিন অবস্থা, যাকে বলা হচ্ছে কঠিনীভবন। ঠিক আছে, তাহলে এই যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন, একে বলা হচ্ছে অবস্থার পরিবর্তন। আচ্ছা, লীন তাপ। লীন তাপ কথাটা এসছে লুক্কায়িত তাপ, এই কথা থেকে লীন তাপ কথাটা এসছে। অ্যাকচুয়ালি এর মিনিংটা কী? আচ্ছা, লীন তাপের সংজ্ঞা পরে বলছি, তার আগে একটা পরীক্ষা বলছি। ধরলাম একটা কোনো পাত্রে আছে, ধরলাম জল আছে কিছু পরিমাণ, ধরলাম জলের তাপমাত্রা প্রারম্ভিক তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এবার জলটাকে গরম করা হচ্ছে। গরম করা মানে কি, তাপ দেওয়া হচ্ছে। তাপ দিলে কী হবে, এর মধ্যে যে পারদ, একটা থার্মোমিটার রাখা আছে, এর মধ্যে পারদ 20 থেকে 30, 30 থেকে 40, 50, 60, 70, 80, 90, যখন 100 হবে তখন হচ্ছে জলটা ফুটবে। কিন্তু তাপমাত্রা কিন্তু আর বাড়বে না, 100 হয়েই আছে। তুই তাপ দিয়ে যাবি কিন্তু তাপমাত্রা আর বাড়বে না। তার মানে যখন তরল থেকে বাষ্প হচ্ছে তখন তাপ দিলেও কিন্তু তাপমাত্রা বাড়ে না। তার মানে যখন তরল থেকে বাষ্প হচ্ছে তখন যে তাপটা দেওয়া হচ্ছে সেই তাপটা মনে হতে পারে এই তাপটা এর মধ্যে লুকিয়ে পড়ছে। কেন মনে হতে পারে? তাপটা এর মধ্যে গিয়ে তাপমাত্রা তো বাড়াচ্ছে না, কোথায় যাচ্ছে? লুকিয়ে পড়ছে। সেই কারণে যখন অবস্থা পরিবর্তন হচ্ছে তরল থেকে বাষ্প, তখন যে তাপটা দেওয়া হচ্ছে সেই তাপটা তাপমাত্রা বাড়াচ্ছে না, সেই তাপকেই বলা হচ্ছে লীন তাপ। তাহলে লীন তাপ কখন প্রযুক্ত হবে? যখন অবস্থার পরিবর্তন ঘটবে। ঠিক আছে, অবস্থার পরিবর্তনের সময় লীন তাপ গ্রহণ বা বর্জন ঘটবে। ঠিক আছে। আচ্ছা, এবারে লীন তাপের একটা সংজ্ঞা হয়, সেটা হচ্ছে কি, একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা স্থির রেখে, একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা স্থির রেখে অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হবে সেই পরিমাণ তাপকে বলা হচ্ছে লীন তাপ। একক ভরটা বলতেই হবে, উষ্ণতা স্থির বলতেই হবে। একক ভরের উষ্ণতা স্থির রেখে এক অবস্থা থেকে অপর অবস্থায় রূপান্তর করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হবে সেই পরিমাণ তাপকে বলা হচ্ছে লীন তাপ। লীন তাপের 4টে ভাগ আছে, অর্থাৎ 4 রকমের লীন তাপ হয়: গলনের লীন তাপ, বাষ্পীভবনের লীন তাপ, ঘনীভবনের লীন তাপ, কঠিনীভবনের লীন তাপ। গলনের লীন তাপ হচ্ছে কি, গলন মানে কি, কঠিন থেকে তরল। তাহলে সংজ্ঞাটা বলতে হবে, একক ভর বলতেই হবে, উষ্ণতা নির্দিষ্ট বলতেই হবে। অর্থাৎ গলনের লীন তাপের সংজ্ঞায় বলতে হবে একক ভরের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা স্থির রেখে কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তর করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে তাকে বলা হচ্ছে ওই পদার্থের গলনের লীন তাপ। তারপরে বাষ্পীভবনের লীন তাপটা কী হবে? বাষ্প মানে কি, তরল থেকে বাষ্প অবস্থা। তাহলে সংজ্ঞাটা বলতে হবে একক ভরের কোনো তরল পদার্থের তাপমাত্রা স্থির রেখে তরল থেকে বাষ্পীয় অবস্থায় রূপান্তর করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে সেই পরিমাণ তাপকে বলা হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ। ঘনীভবন মানে কি, বাষ্প থেকে বা গ্যাসীয় থেকে তরল অবস্থায় রূপান্তর। তাহলে কি বলতে হবে, একক ভরের কোনো গ্যাসীয় পদার্থের
তাপমাত্রা স্থির রেখে তরল অবস্থায় রূপান্তর করতে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে, ঠিক আছে, বাষ্প থেকে তাপ নিষ্কাশন করলে হয় তরল অবস্থা, তাহলে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে সেই পরিমাণ তাপকে বলা হচ্ছে ঘনীভবনের লীন তাপ। লাস্ট আরেকটা রয়েছে কঠিনীভবনের লীন তাপ। কঠিনীভবন হচ্ছে তরল থেকে কঠিন অবস্থা, অর্থাৎ একক ভরের কোনো তরল পদার্থের তাপমাত্রা স্থির রেখে তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তর করতে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে সেই পরিমাণ তাপকে বলা হচ্ছে কঠিনীভবনের লীন তাপ। 4 রকম লীন তাপ, ঠিক আছে। যেমন জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি প্রতি গ্রাম। এটা বলতে আমরা কী বুঝি? এর মিনিংটা হচ্ছে, ধর 1 গ্রাম বিশুদ্ধ জল আছে, তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। এবার 1 গ্রাম জলকে 540 ক্যালোরি তাপ দিলে, 540 বা 537, কোনো কোনো বইয়ে 37 থাকে, কোনো কোনো বইয়ে 40 থাকে, তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলকে যার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস 540 ক্যালোরি তাপ দিলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বাষ্প পাওয়া যাবে, ঠিক আছে। তাপমাত্রা একই থাকবে, ভরটা একই থাকবে, শুধু অবস্থা পাল্টাবে। একইভাবে বরফ গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। বলতে আমরা কী বুঝি? 1 গ্রাম বরফ যার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস 80 ক্যালোরি তাপ দিলে তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জল সৃষ্টি হবে, ঠিক আছে। 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জল সৃষ্টি হবে। আচ্ছা, এরপর কয়েকটা সংজ্ঞা আছে। গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক। গলনাঙ্ক হচ্ছে প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায়, প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা কঠিন পদার্থ গলতে শুরু করে এবং যতক্ষণ না সমস্ত কঠিন পদার্থটি গলে তরল হয়ে যাচ্ছে, তাপমাত্রা স্থির থাকে, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক, ঠিক আছে। আর স্ফুরণাঙ্কটা কি? প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি তরল ফুটতে শুরু করে, ঠিক আছে, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে স্ফুরণাঙ্ক। বরফের যে গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, বিশুদ্ধ জলের যে স্ফুরণাঙ্ক কত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস। এবারে সময়ের সাথে উষ্ণতার একটা লেখচিত্র করা হয়েছে। কোনো একটা কঠিন পদার্থকে তাপ দেওয়া হচ্ছে, ধরলাম বরফকে তাপ দেওয়া হচ্ছে। তাহলে বরফকে তাপ দিলে প্রথম দিকে ধরলাম বরফের তাপমাত্রা ধরলাম -10 ডিগ্রি সেলসিয়াস, হতেই পারে বরফের তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে বরফকে তাপ দিলে প্রথমে তাপমাত্রা -10 থেকে আস্তে আস্তে কী হবে? বাড়বে। -10 থেকে বেড়ে -5, -3, -2, 1 করে বাড়বে। দেখ, প্রথম দিকে তাপমাত্রা বাড়ছে, বরফের ধরলাম এটা ধরলাম -10 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে তাপমাত্রা বাড়ছে। এবার যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হবে বরফের, তখন থেকে গলন শুরু হবে। তাহলে প্রথম তাপ দিলে কী হবে? পদার্থের বা কঠিন পদার্থের তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে, তখনও পুরোপুরি কিন্তু কঠিন। আচ্ছা, একটি নির্দিষ্ট তাপমাত্রায় এবার কঠিনটা গলতে শুরু করবে, তাহলে এইটাই কিন্তু অ্যাকচুয়ালি গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। যখন গলন শুরু হলো তখন কিন্তু পুরোপুরি গলে যাবে না, কিছুটা কঠিন কিছুটা তরল পরিবর্তন হবে, কঠিন থেকে তরল, ঠিক আছে। তাহলে গলন যখন শুরু হয়ে গেল তখন কিন্তু তাপমাত্রা স্থির থাকছে। ধর বরফ যখন গলছে তাপমাত্রা 0ই থাকছে, তখন যে তাপটা নিচ্ছে তখন হচ্ছে লীন তাপ নিচ্ছে, তখন যে তাপটা গ্রহণ করছে তখন লীন তাপ গ্রহণ করছে, লীন তাপ গ্রহণ করছে। তাহলে এক সময় তাহলে এ বিন্দু থেকে গলন শুরু হলো, বি বিন্দুতে গলন শেষ, তার মানে সমস্তই বরফটা গলে গেছে, বি পয়েন্টে টোটালি তরল হয়ে গেছে। তাহলে বি বিন্দুতে গলন শেষ হয়ে গেছে। এবার বি বিন্দু থেকে গলন শেষ মানে কি? টোটালটা তরল হয়ে গেছে। এবার তুই তাপ দিলে কী হবে? তাপমাত্রা এবার কিন্তু বাড়বে, উঠছে, ওটা মানে আবার তাপমাত্রা বাড়ছে। তার মানে তাপমাত্রা বাড়ছে কখন? যখন অবস্থাটা পুরোপুরি তরল হয়ে গেছে। তার মানে যখন কঠিন থেকে তরল, যখন অবস্থা পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বাড়ছে না, দেখ তাপমাত্রা স্থির। যখন
তরল বা কঠিন তখনই তাপমাত্রা বাড়ছে। তার মানে অবস্থার পরিবর্তন হচ্ছে এ থেকে বি, এর মধ্যে তাপমাত্রা স্থির থাকে। তাহলে এই সময়ে পদার্থ যে পরিমাণ তাপ নিচ্ছে সেই তাপটাই হচ্ছে লীন তাপ। আচ্ছা, এই যে বললাম বাষ্পীভবন, সেটা হচ্ছে তো গ্যাসীয় তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবনের দুটো ভাগ, একটা বাষ্পায়ন, একটা স্ফুটন। ঠিক আছে, একটা বাষ্পায়ন, অপরটি হচ্ছে স্ফুটন। বাষ্পায়নটা কি? যখন তরল পদার্থের পৃষ্ঠ থেকে তরল বাষ্পীভূত হয়, তরলের কোনো পৃষ্ঠ থেকে উপরিতল থেকে তরল বাষ্পায়ন হচ্ছে বা বাষ্পীভূত হচ্ছে, তাহলে বাষ্পায়নটা তরল পদার্থের পৃষ্ঠ থেকে ঘটে এবং এটি খুব ধীর গতিসম্পন্ন প্রসেস। খুব স্লোলি যখন তরলের পৃষ্ঠ থেকে তরলটা বাষ্প হয় তাকে বলা হচ্ছে বাষ্পায়ন। বাষ্পায়নটা সব ক্ষেত্রেই ঘটে। তুই একটা ধর গ্লাসে জল রাখছিস, বাষ্পায়ন ঘটবে, বা মেঝে যখন মোছা হচ্ছে তখন বাষ্পায়ন ঘটে। হ্যাঁ, যে কোনো তাপমাত্রা বাষ্পায়ন ঘটতে পারে। তাপমাত্রা যে কোনো তাপমাত্রায় গরম না করলেও কিন্তু বাষ্পায়ন ঘটতে পারে। আর স্ফুটনটা কি? তাহলে বাষ্পায়নটা হচ্ছে তরলের পৃষ্ঠ থেকে ঘটছে। এই পৃষ্ঠ থেকে যে তরলটা বাষ্পীভূত হচ্ছে এটা হচ্ছে বাষ্পায়ন, এই পৃষ্ঠ থেকে। আর স্ফুটনটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সমস্ত অংশ থেকে। তুই তো যেই জলটাকে গরম করলি, তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াস হবে তখন তরলের সমস্ত অংশ থেকে জলটা বাষ্প হয়ে যাচ্ছে, তাকেই বলা হচ্ছে স্ফুটন। স্ফুটনটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটবে এবং তরলের সমস্ত অংশ থেকে স্ফুটনটা ঘটে। আচ্ছা, বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? তরলের প্রকৃতি, তরলটা কী ধরনের তরল তার উপর নির্ভরশীল। তরলের ঘনত্ব যখন কম হবে বা উদ্বায়ী তরলের ক্ষেত্রে বাষ্পায়নটা বেশি হবে। স্পিরিট এর ক্ষেত্রে বাষ্পায়নটা বেশি, কিন্তু তেলের ক্ষেত্রে বাষ্পায়নটা অনেক কম। তাহলে প্রকৃতির ওপর নির্ভরশীল। উপরিতলের ক্ষেত্রফল, তুই জলকে ধর একটা গ্লাসে রাখলে যে বাষ্পায়নটা হবে, একটা থালায় রাখলে বাষ্পায়নটা বেশি হবে। ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়নটা বেশি হবে। উষ্ণতা যত বেশি হবে বাষ্পায়নের হারটা বেশি হবে। বায়ুর চাপ যদি কম হয় বাষ্পায়নের হারটা বাড়বে। যত বায়ুপ্রবাহ বাড়বে তত বাষ্পায়নের হারটা বাড়বে। অনেক সময় মেঝে শুকোনোর জন্য অনেক সময় পাখাটা চালিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ বায়ুপ্রবাহকে বাড়ানো হচ্ছে। বায়ুর শুষ্ক যত বাতাস থাকবে বাষ্পায়নের হারটা বাড়বে। যেমন ধর বর্ষাকালে শুকোতে চায় না কোনো জিনিস, বাষ্পায়নের হারটা কম বলে। বাষ্পায়নে শৈত্যের সৃষ্টি হয়। বাষ্পায়ন যখন হয় তখন শীতলতা সৃষ্টি হয়। সেটা কেন হয়? বাষ্পায়ন যখন হয়, বাষ্পায়ন মানে কি? তরল থেকে গ্যাসীয় অবস্থা বা বাষ্পীয় অবস্থায় রূপান্তর। তরল থেকে বাষ্পীয় অবস্থায় রূপান্তর মানে কি? কিছু পরিমাণ লীনতাপ বর্জিত হয়। ঠিক আছে, বা লীনতাপ ওই তরল থেকে বর্জিত হয়। সেই লীনতাপ বর্জনের জন্য কিন্তু শৈত্যের সৃষ্টি হয়। যেমন ধর হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা মনে হয়। অ্যাকচুয়ালি স্পিরিট হচ্ছে খুব উদ্বায়ী। হাতে ঢাললে কী হবে, সেই মুহূর্তেই সেই স্পিরিটটা বাষ্পায়ন হয়ে যাবে। বাষ্পায়নের জন্য কী লাগে? লীনতাপ লাগে। সেই লীনতাপটা আমাদের হাত থেকে বর্জিত হয়। তাহলে কী হবে? হাত ঠান্ডা মনে হয়। একইভাবে মাটির কলসির জল ঠান্ডা থাকে। মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে ভিতরে জলটা বেরিয়ে আসে, সেই জলটা বেরিয়ে বাষ্পায়ন হয়ে যায়। বাষ্পায়নের জন্য লীনতাপ লাগে। সেই লীনতাপ কোত্থেকে খরচ হবে? লীনতাপটা মাটির কলসির গা বা জল থেকে গৃহীত হবে, তার জন্য জলটা ঠান্ডা থাকে। এগুলো সব কিছুটা আগে পড়া হয়েছে। আচ্ছা, এবারে এমভরের কোনো একটা বস্তু আছে, অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ লীনতাপ ছাড়বে বা গ্রহণ করবে তার রাশিমালা কি? কিউ। সেটা হচ্ছে ভর ইন্টু লীনতাপ। এই সূত্র দিয়ে অঙ্ক আছে। ভরকে লীনতাপ দিয়ে গুণ করলে কী পরিমাণ লীনতাপ ছাড়ছে বা গ্রহণ করছে সেইটা পাওয়া যাবে। ঠিক আছে, ভর ইন্টু লীনতাপ গুণ করলে টোটাল তাপ, মোট তাপের রাশিমালা হচ্ছে ভর ইন্টু লীনতাপ। এরপরে একটা অ্যাপ্লিকেশান পরে বলছি। তার মানে যখন লীনতাপ গ্রহণ বর্জন হবে তখন তাপমাত্রা স্থির থাকে। আরেকটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপ হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা পরিবর্তন, এমএসটি। আগে ছিল, ক্লাস 10-এ ছিল। গৃহীত বা বর্জিত তাপ ইকুয়াল টু হয় ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু
তাপমাত্রার পরিবর্তন, তার এটাকে বলা হচ্ছে বোধগম্য তাপ। যখন তাপমাত্রা পরিবর্তন হবে বা বাড়বে বা কমবে তখন এই সূত্র ইউজ করব, আর যখন অবস্থা পাল্টাবে তখন এই সূত্র ইউজ করব। দেখ, এই দুটো বিষয়কে একটা অঙ্কের মাধ্যমে বলা আছে। ধরলাম 10 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জলকে বাষ্প করতে কী পরিমাণ তাপ লাগবে। আচ্ছা, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলকে বাষ্প করতে হবে, তার আগে কি করতে হবে দেখ। প্রথম 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল আছে, জলকে গরম করলে কি হবে, প্রথম তাপমাত্রা 10 থেকে হবে 100। তাহলে 10 থেকে 100 মানে জল যে তাপটা গ্রহণ করছে সেই তাপটার নাম হচ্ছে বোধগম্য তাপ। সেই তাপটা হচ্ছে এই সূত্র পড়বে এমএসটি। তাপমাত্রা 100 পৌঁছে গেল, এবার 100 পৌঁছে যাওয়ার পর জলটা ফুটবে, তাপমাত্রা 100ই থাকবে, তখন কিন্তু জলটা বাষ্প হবে। তখন যে তাপটা নেবে জল সেটা হচ্ছে লীন তাপ। তাহলে 10 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বোধগম্য তাপ নিচ্ছে এই সূত্র, আর যখন অবস্থা পাল্টাচ্ছে তরল থেকে বাষ্প তখন হচ্ছে লীন তাপ নিচ্ছে। তাহলে 10 থেকে 100 তাপ পৌঁছাতে কী পরিমাণ তাপ নেবে, এমএসটি। এম মানে 10, জলের আপেক্ষিক তাপ সিজিএসে 1, T2 মাইনাস T1, 100 ছিল 10, 100 মাইনাস 10 প্লাস ভর ইন্টু লীন তাপ। ভর মানে 10, এটা হচ্ছে অবস্থায় পরিবর্তনের জন্য লীন তাপের সূত্রে একটু আগে বললাম, এম ইন্টু এল। ভর মানে 10, এল মানে বাষ্পীভবনের লীন তাপ কত, 540 ক্যালোরি, যোগ করলে 6300 ক্যালোরি আসছে। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাপমাত্রা পরিবর্তন হলেই এমএসটি সূত্র ইউজ করতে হবে, আর যেখানে অবস্থা পাল্টাচ্ছে সেখানে হচ্ছে এম ইন্টু এল এই সূত্র ইউজ করতে হবে। ঠিক আছে।